আজকের ক্লাস একাদশ শ্রেণীর সার্কেল। আমরা আগের ক্লাসে থিওরি আলোচনা করেছি এবং কিছু অঙ্ক কষেছি। আমাদের কথা বলাই ছিল পরের ক্লাসে আর কিছু অঙ্ক কষব। আজকে সেই কথা অনুসারে আর কয়েকটা অঙ্ক আমরা করছি। প্রথম একটা অঙ্ক দিয়েছি বোর্ডে, দেখো। একটি বৃত্ত 3x + 4y - 6 = 0 সরলরেখাটিকে এবং অক্ষরদ্বয়কে ধনাত্মক দিকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি ধরে নিয়েছি যেহেতু বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে ধনাত্মক দিকে, তাহলে ছবিটা ঠিক এইরকম হবে। উভয় অক্ষকে স্পর্শ করার ফলে তার ব্যাসার্ধের সঙ্গেই কেন্দ্রের স্থানাঙ্ক ভুজকোটি সমান হবে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কেন্দ্র হবে আর আর। তাহলে সমীকরণটা হবে x - r² + y - r² সমান r²। এটা আমরা থিওরিতে আগে দেখেছি। বলা আছে এই বৃত্তটা এই সরলরেখাটাকে স্পর্শ করে, মানে এখানে স্পর্শ করেছে। তার মানেটা কি? এই বিন্দু থেকে, কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, স্পর্শবিন্দুর দূরত্বটা কার সঙ্গে সমান হবে? ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে ওই আর আর বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব শর্তানুসারে কি আর হবে? তাহলে লিখতে হবে এখানে আর আর বিন্দু থেকে 3x + 4y - 6 = 0 সরলরেখাটি লম্ব দূরত্ব 3 × r + 4 × r - 6/√3² + 4²। শর্তানুসারে এইটার সঙ্গে এইটা সমান। তার মানে যখন মডুলার সাইনটা উঠে যাবে এখানে প্লাস মাইনাস সাইনটা চলে আসবে। 7r - 6 সমান +-5 আর এখানে 25√25 মানে 5 +-5r। এইবারে একবার প্লাস সাইন নিয়ে ক্যালকুলেশন করা হবে, একবার মাইনাস সাইন নিয়ে ক্যালকুলেশন করা হবে। প্লাস সাইন নিয়ে ক্যালকুলেশন করে দেখো 7r - 6 সমান 5r হলো। তাহলে এধারে চলে 2r, 7r - 5r, 2r সমান 6r সমান 3। আবার যদি ডান দিকে মাইনাস সাইন নিই 7r - 6 সমান -5r, এধারে চলে প্লাস 7r + 5r, তাহলে কী হবে? 12r সমান 6, r সমান ½ তাহলে এই যে বৃত্তের সমীকরণ ছিল, আর এর মানটা আমার দরকার ছিল, আরটা জানা ছিল না বলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারিনি। তাই প্রদত্ত শর্ত থেকে আর বের করার জন্য শর্তটা দেওয়া ছিল সেটা কি এটা বৃত্তের স্পর্শক, এইরকম চিত্র অনুসারে আসবে ছবির প্রশ্নের শর্ত অনুসারে। সেখান থেকে যেহেতু আর এর মান দুটো পেয়েছি তাহলে দুটো বৃত্ত হতে পারে। তাহলে এখানে আর এর মান একবার 3 হলে লেখা আর সমান 3 হলে বৃত্তের সমীকরণ হবে x - 3² + y - 3² সমান 3²। ক্যালকুলেশন করে a - b² (² - 2ab + b²), তাহলে x² - 6x + 9 হবে। আর এখানে y² - 6y + 9 সমান 9, একটা 9 কেটে গিয়ে আলটিমেটলি এই জিনিসটা থাকবে। এবারে যদি r সমান ½ হয় এখানে বসিয়ে দাও x - ½² + y - ½² সমান ½² r²। ক্যালকুলেশন করলে x² - 2ab করলে -x + 1² 1/4 + y² - y + 1/4 কেটে যাবে, এটা থাকবে। সরল করলে এই জিনিসটা আসবে। তাহলে বৃত্তের সমীকরণ আবার বেরিয়ে গেল। তাহলে অঙ্কটা দেখো, একটু বুঝে নিতে পারলে আর সব আইডিয়া কিন্তু আমাদের হাতে আছে, সূত্র হাতে আছে। তাহলে এবার সহজে প্রয়োগ করে আমি সেই অঙ্কটা কষতে পারবো, করা হয়ে যাবে। পরে অঙ্কে চলো। x² - 4x - 10y - 7 সমান 0। আর দেওয়া আছে 2x² + 2y² - 5x + 3y + 2 সমান 0। প্রশ্ন হচ্ছে এই দুটি বৃত্তদ্বয়ের সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করো। বৃত্তদ্বয়ের নির্ণয় করো এবং প্রমাণ করো যে
কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখার উপর লম্ব। এটা প্রমাণ করতে হবে। আমরা যখন থিওরিটা আলোচনা করেছিলাম কি বলেছিলাম, দুটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করার একটা টেকনিক বলেছিলাম। সেই টেকনিকটা কি ছিল না, যদি দুটো বৃত্তে দেখো এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ দুটো ক্ষেত্রে একই আছে, তাহলে সরাসরি বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে তোমার বৃত্তের সমীকরণ থেকে দুটো বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে একটা এক্স ওয়াই একঘাত সমীকরণ, এবং ওটাই হবে সাধারণ জ্যার সমীকরণ। সেটা মাথায় রেখে এখানে দেখতে পাচ্ছ প্রথম বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ এক এক করে আছে, কিন্তু দ্বিতীয় বৃত্তের সমীকরণে ওয়াই স্কোয়ার সহগ এক নেই, 2 আর 2 হয়ে গেছে। তাহলে বিয়োগ করলে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটবে না। তাহলে কাটার জন্য কি করতে হবে না, এটাকে 2 দিয়ে গুণ করতে পারো, অথবা এইটাকে 2 দিয়ে ভাগ করতে পারো। তাহলে প্রদত্ত দুটি বৃত্ত সমীকরণ কি হলো, প্রদত্ত দুটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7, 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর। বা এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এরা 2 নম্বর। এইবার এক বিযুক্ত 2 করে দাও। আমরা বলেছি যদি দুটো উভয় বৃত্তের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান না থাকে, সমান করতে হবে। এখানে 1 ছিল, এখানে 2 দিয়ে ভাগ করার পর 1 গেল, সমান হয়ে গেল। এইবারে বিয়োগ করলে আমার লক্ষ্যকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কাটাতে হবে, তাড়াতে হবে। এবারে বিয়োগ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এইটা মাইনাস এটা, মানে মাইনাস 4x প্লাস 5-এর 2x মাইনাস 10y মাইনাস 3-এর 2y মাইনাস 7 মাইনাস 2 সমান 0। 2 দিয়ে সব গুণ করে দাও তো, তাহলে কত হবে মাইনাস 8x প্লাস 5x মাইনাস 20y মাইনাস 3y, এখানে মাইনাস 2 মাইনাস 9 মাইনাস 18 সমান 0। তার মানে কী পাওয়া যাচ্ছে, মাইনাস 3x মাইনাস 23y মাইনাস 18 সমান 0, বা 3x প্লাস 23y প্লাস 18 সমান 0। দেখো সাধারণ যে সমীকরণটা হয়ে গেল কত, এটা 2 দিয়ে ভাগ করার পর কত ছিল, ওটা 2, ওইটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে এটা 2/1, তখন এখানে 2 দুগুণে 2 হবে, এখানে 2। তাহলে একটু দেখে নিচ্ছি, এটা 1 হলো, তাহলে এক্স স্কোয়ার 7 মাইনাস 1 হবে, 7 মাইনাস 1 8 হবে, 8 হলে এটা 16 হবে, এটা 16 হবে। ঠিক আছে, একটু কারেকশন করা হলো। এখানে 2 দিয়ে ভাগ করার ফলে এখানে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করেছি, 2/2, এখানে 1 হবে। তাহলে সাধারণ জ্যার সমীকরণ ইহাই হলো কি, ইহাই জ্যাটির সাধারণ, ইহাই সাধারণ জ্যার সমীকরণ, সাধারণ জ্যার সমীকরণ। এইবারে প্রথম পার্টটা হলো সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করা। এবার বলছে কি, বলছে না এই যে দুটি বৃত্ত যদি হয়, সাধারণ জ্যার যদি ওই সমীকরণটা হয়, বলছে এই কেন্দ্রদ্বয় সংযোজ রেখাংশ এইটার উপর লম্বভাবে দেখাতে হবে। কি করে দেখাবে, দুটি সরলরেখা লম্ব হওয়া শর্ত। এবার আমরা সরলরেখা চ্যাপ্টারে চলে যাব। দুটি সরলরেখা লম্ব হওয়া শর্ত ছিল তাদের প্রবণতার গুণফল -1 হবে। যেহেতু এই সরলরেখাটা সাধারণ জ্যার সমীকরণ পেয়ে গেছি, এখান থেকে আর একটু এগেলে কিন্তু প্রবণতা পেয়ে যাব। কি পেবে না, বা 23y সমান -3x -16, অতএব y সমান -3/23x -16/23। তাহলে সাধারণ জ্যার প্রবণতা কিন্তু হয়ে গেল এটা -3/23। তাহলে
এইবার দেখো বৃত্তের কেন্দ্র আমি যদি লিখে রাখি সাধারণ জ্যার প্রবণতা, তাহলে জ্যার প্রবণতা কত হলো, এইখানে লিখে রাখছি জ্যার প্রবণতা হলো -3/23। এইবারে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা প্রবণতা বের করতে হবে। সেটা কি করে পাবো না, যদি কেন্দ্রের স্থানাঙ্ক জানা যায়, খুব সহজেই জানা যাবে। আমি এই অংশটা এবারে মুছে দিচ্ছি সাধারণ জ্যার সেকেন্ড পার্ট করার জন্য। আমি যেটুকু লাগবে সেইটুকু শুধু বলে রাখলাম। দেখো প্রথম বৃত্তের কেন্দ্র কত, এইটা মনে করো কেন্দ্র এ, এইটা মনে করো কেন্দ্র বি। তাহলে x² + y² - 4x - 10y - 7 = 0 বৃত্তের কেন্দ্র সেটা এ যদি ধরি, তাহলে কত হবে 2, 5। দেখো মাইনাস কার সঙ্গে তুলনা করছো, x² + y² + 2gx + 2fy + c = 0। সেখান থেকে তুলনা করে 2g = 4, g = -2, কেন্দ্র মাইনাস জি, তাহলে প্লাস হয়ে যাবে এখানে। এটা হলো, এবং x² + y² আমি এইটা নিচ্ছি, এটাকে দেখো 2 ইন্টু, আমি এইটাকে যদি একটু চেঞ্জ করে লিখি 5-এর 4x প্লাস 2 ইন্টু 3-এর 4y প্লাস 1 = 0। এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র বি, বি নাম দিলাম, কি নাম দিলাম, ছবিতে বি দেওয়া আছে। তাহলে কত হবে 5-এর 4 আর হবে -3-এর 4। তাহলে দুটো বৃত্তের কেন্দ্র কত হলো, একটা বৃত্তের কেন্দ্র হলো 2, 5, আর একটা বৃত্তের কেন্দ্র হলো 5-এর 4 -3-এর 4। এবার এবির প্রবণতা, এবির প্রবণতা আমরা বলেছি এবি, আর এটা যদি মনে করো আর এস নাম দাও, তাহলে এবি, আর এসটা কি সাধারণ যে এবি আর এস এর উপর লম্ব হবে। যদি এবির প্রবণতা আর এস এর প্রবণতা, এবির প্রবণতা আর এস এর প্রবণতার গুণফল -1 হয়, যার প্রবণতা মানে ওই আর এস এর প্রবণতা পাওয়া গেছে, সেটাকে মনে করো m1 নাম দিলাম। এবির প্রবণতা মনে করো m2 সমান কত, এবি মানে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা প্রবণতা কত হবে 5 + 3-এর 4 / 2 - 5-এর 4 সমান 5-এর 20, 3-এর 23, 23/4 4 দিয়ে 8, 8 থেকে 5 গেলে 3/4 সমান কত হলো 23/3। তাহলে অতএব m1 × m2 সমান, m1 কত -3/23 আর m2 কত বললাম, কত 23/3, কাটাকাটি করে দেখো -1 হয়ে গেছে। তার মানে প্রবণতার জয়ের গুণফল -1। সুতরাং বলতে পারি জ্যাটি, সুতরাং বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাটি কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার উপর লম্ব। এটা সাধারণ, লাস্টের সিদ্ধান্তটা আমরা লিখে দেবো। তাহলে দেখানো গেল কি দুটো প্রবণতা কার কার, সাধারণ জ্যা প্রবণতা এবং কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতার গুণফল -1 দেখানো হলো। সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা এবং সাধারণ জ্যাটি পরস্পরের উপর লম্ব। এবার দেখো আর একটা অঙ্ক, দেখো অঙ্কগুলো কত সহজেই করা যায়, কত সহজ আইডিয়া কাজে লাগিয়ে করা যায়, তোমরা পরপর বুঝতেই পারছো। এরকম আবার একটা অঙ্ক দিচ্ছি, দেখো কত সহজ করে চিন্তা করলে অঙ্কটা সহজই হয়ে যায়। সেটা হচ্ছে এইরকম, প্রমাণ করো যে x² + y² - 4x - 6y + 8 = 0 ও x² + y² - 10x - 6y + 14 = 0 বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করেছে।
ও ওই স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক কত জাস্ট। তাহলে দেখো বৃত্ত এক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 8 সমান 0। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র মনে করো C1। কত হবে দেখো, ওই তুলনা করলে 2, 3 হবে। ব্যাসার্ধ R1 মনে করো, ব্যাসার্ধ R1 সমান √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 8 সমান কত হবে বল? সমান হবে 4, 3 তে 9, 9 4 13 থেকে 8 গেলে 5 মানে √5 একক। আবার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 সমান 0। বৃত্তের কেন্দ্র কত হবে? 5, 3। আর ব্যাসার্ধ কেন্দ্র ওটার নাম দিয়েছিলাম কি C1, এটাকে নাম দিয়ে দাও C2। ব্যাসার্ধ এটাকে মনে করো R2, √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 14, 25 নয় 34, 34 থেকে 14 গেলে 20 মানে 4 5 20, 2√5 একক। তাহলে এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করো। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? C1 C2 সমান কত? √, কেন্দ্রদ্বয় কি পেয়েছি? এই যে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে দেখো। কেন্দ্র একটা পেয়েছি 2, 3 আর একটা পেয়েছি কত? 5, 3। তাহলে কত হলো? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 3। সমীকরণটা কি লেখা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওইটা প্লাস ওইখানটা প্লাস, এইটা প্লাস 6y হবে, এটা প্লাস 6y হবে, ওই জন্য এখানে হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হলো? এইবারে দেখো তাহলে হচ্ছে √9 প্লাস কত? 3 3 6 36, 36 মানে 45 মানে 9 5 45 মানে 3√5। তাহলে এই যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে এখানে -3 হোল স্কোয়ার দিতেও পারো, তাহলে হবে একই থাকবে তো। তাহলে এটা গেল কেন্দ্রদ্বয়ের দূরত্ব। ছবিতে কি দেখতে পাচ্ছ? যেহেতু C1 C2 সমান 3√5 সমান √5 প্লাস 2√5 মানে R1 প্লাস R2। দেখতে পাচ্ছ R1টা পেয়েছিলাম √5, R2টা পেলাম 2√5। তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কার সঙ্গে সমান? ব্যাসার্ধ দুটির যোগফলের সঙ্গে সমান। এইবারে যদি ছবিটা আমি আঁকি কেমন দাঁড়াবে দেখো। এইটা R1, এইটা R1 সমান √5, এইটা R2 সমান 2√5। এই কেন্দ্রটা বলেছি C1 কত? 2 - 3 আর এই কেন্দ্রটা কত? 5, 3। তাহলে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শের বৈশিষ্ট্যগুলো তোমরা ক্লাস 10-এ করেছো। দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে কি দেখেছিলে না? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটি যোগফলের সঙ্গে সমান দেখেছো। আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটি অন্তর্ফলের সঙ্গে সমান হয়, তোমরা ক্লাস 10-এ করেছো। সেই আইডিয়াটা এখানে কাজে লাগানো হলো। যেহেতু দুটি ব্যাসার্ধের যোগফল কেন্দ্র দুটি দূরত্বের সঙ্গে সমান দেখানো হয়েছে, এটা শুধু লিখে দিবে যেহেতু কেন্দ্র দুটি দূরত্ব প্রদত্ত বৃত্ত দুটি ব্যাসার্ধদ্বয় যোগফলের সঙ্গে সমান, অতএব বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। 1 নং প্রমাণটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় পার্ট, স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা। এই স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে দেখো
আমরা বলতে পারি R1 ইজ টু R2 সমান কত, √5 ইজ টু 2√5 সমান 1 ইজ টু 2। এটা পাচ্ছি। এই অন্তর্বিভক্ত সূত্র তোমার যখন নিচু ক্লাসে 11 ছেড়েই দাও, নিচু ক্লাসে করেছো, একটি সরল রেখা যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেই দুটো বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 হয়, ওই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার ফর্মুলা তোমরা শিখেছো। সেই ফর্মুলা কাজে লাগিয়ে এখানে করবো mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে এই যে কেন্দ্র, এই স্পর্শবিন্দুটা মনে করো p বিন্দু। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আমি এবারে বলতে পারি এই c2 মাইনাস 3, c1 2 মাইনাস 3, c2 5 3, এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ মনে করি p বিন্দুতে এই 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক হবে কত, mx, এটা 1:2, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, 1 is mx2। তাহলে 1 into 5 প্লাস mx2 প্লাস nx1, 2 into 2 by 1 plus 2। আর এটা হবে my2, 1 into 3 plus 2 into minus 3 by 1 plus 2। তার মানে দাঁড়ালো কি 5 4 9 by 3, 3, এখানে 3 একে 3 মাইনাস 6, মাইনাস 3 by 3 মাইনাস 1। তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হলো 3 মাইনাস 1। তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক হলো 3 মাইনাস 1। তাহলে ব্যাপারটা বুঝে নিলে। তাহলে দেখো ছোটবেলার নলেজ কাজে লাগছে, কিন্তু তোমাকে বুদ্ধি করে সেই নলেজটা প্রয়োগ করার জায়গাটা তৈরি করতে হবে, এটাই তোমার কাজ, আর কিছু কাজ নেই। দেখো আমরা এই স্পর্শ সংক্রান্ত আর একটা অঙ্কে, গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাচ্ছি। যদি এটাকে বলতো বহিঃস্পর্শ অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি হতো, অন্তর্বিভক্তের সূত্রটা কাজে লাগানো হতো। এখানে তো বহিঃস্পর্শ করেছে, অঙ্ক যা পরিস্থিতি ছিল, যা সমীকরণ দেওয়া ছিল, তাহলে সেটা নিয়ে আলোচনা হলো। এরকম অন্তঃস্পর্শের একটা অঙ্ক করে নেবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমার হয়ে যাবে। এবারে দেখো আর একটা অঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2ax প্লাস c² সমান 0, আর x² প্লাস y² প্লাস 2by প্লাস c² সমান 0। এই দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করো যে, কি প্রমাণ করবে, 1/a² প্লাস 1/b² সমান 1/c²। এটা প্রমাণ করতে হবে, এটা প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 1/a² প্লাস 1/b² সমান 1/c² প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথম বৃত্তের কেন্দ্র মনে করো C1 কত, মাইনাস a0, ব্যাসার্ধ R1 সমান √(a² মাইনাস c² সমান √(a² মাইনাস c²। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, 0 মাইনাস b, ব্যাসার্ধ R2 সমান √(b² মাইনাস c² সমান √(b² মাইনাস c²। এটা হয়ে গেল। এইবারে আমরা কি যে বলেছিলাম, এখানে অঙ্কটা কি বলেছে, ভাষাটা শোনো, লিখিনি অঙ্কটা, যে এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করো যে এইটা স্পর্শ করলে মানে কি, অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুটোর সম্ভাবনা কিন্তু আছে। এখানে কোনো পরিষ্কার করে বলা নেই অন্তঃস্পর্শ করেছে কিংবা বহিঃস্পর্শ করেছে, তাহলে দুটো কন্ডিশনই আমাকে মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখতে গেলে কি হবে, C1 C2 মানে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে C1 C2 সমান R1 প্লাস R2 কখনো বহিঃস্পর্শ হবে, আর অন্তঃস্পর্শ হলে মাইনাস হবে। তাহলে একবারে করে দিলাম এইটা। তাহলে শর্তানুসারে কিন্তু এইটা C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2। R1 বের করা আছে, R2 বের করে C1 C2 বের করে নি, C1 C2 বের করে নাও। C1 C2 সমান কত হবে, √(a মাইনাস a মাইনাস 0² প্লাস 0 মাইনাস b²।
সমান কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে তুমি শেষ পর্যন্ত কি বলে বা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলে। এবারে বর্গ করে দাও, বর্গ করে পাই কিভাবে, এধার রুটটা চলে যাবে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ কি একবারে করে দিচ্ছি বা আলাদা আলাদা করো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, এখানে মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার, তাহলে এইদিকে চলে এলে একবারে আমি যদি স্টেপটা করি দাঁড়াবে 2 সি স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। এই 2 কেটে গেল। এইবারে এই রুট তাড়ানোর ফলে যখন উভয় পক্ষকে আবার বর্গ করব, এই রুট চলে যাবে প্লাস এই প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে পুনরায় বর্গ করে পাই, পুনরায় বর্গ করে পাই, তাহলে এটা সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে বা সি টু দি পাওয়ার 4 সমান কে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। দেখো এই সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, অতএব পড়ে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এবারে উভয় পক্ষকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া, উভয় পক্ষকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই কিভাবে, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখেন বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেছে না, তারপরে থাকবে এটা 1 বাই এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যায় 1 বাই বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটবে, পরে থাকবে 1 বাই সি স্কোয়ার। দেখো এইটাই প্রমাণ করতে আছি, প্রমাণিত। তাহলে দেখো যেহেতু স্পর্শ করার কথা পরিষ্কার বলা নাই, তাই তোমাকে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুটো কন্ডিশনই মাথায় রেখে তোমাকে অঙ্কটা কষা শুরু করতে হবে। কেউ যদি শুধু এখানে প্লাস সাইন বা কেউ যদি শুধু মাইনাস সাইনে ক্যালকুলেশন করে কিন্তু এখানে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি প্রদত্ত অঙ্কের পূর্ণ মানটা তুমি পাবে না, ফুল মার্কসটা পাবে না। কারণ যদি অঙ্কে পরিষ্কার কোনো কথা বলা থাকতো অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ, তাহলে তুমি সেই অনুসারে সাইন টেনে করতে পারতে, কিন্তু এখানে শুধু স্পর্শের কথা বলা আছে, তাই তুমি একটা সাইনে করতে যাবে না, গেলেই তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। দেখো পরের অঙ্ক, দেখাও যে 4x মাইনাস 7y প্লাস 28 সমান 0 সরল রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 23 সমান 0 বৃত্তকে ছেদ করে না, একটা অন্য টাইপের বৃত্তকে ছেদ করে না। তার মানে কি হবে, যদি ছবিটা আঁকো, একটা সরলরেখা বৃত্তের সাপেক্ষে 3 রকম থাকতে পারে। কি, ধরো আমি 3টে ছবি আঁকছি, এরকম ছেদ করে দিতে পারে, এরকম স্পর্শ করতে পারে, এরকম হতে পারে। তাহলে আমাকে দেখাতে হবে এইটা কখন দেখাবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে,
এই ক্ষেত্রে ব্যাসার্ধটা বড় হবে, এই দূরত্বটা ছোট হবে। এই ক্ষেত্রে ব্যাসার্ধ আর এই দূরত্ব সমান হয়ে যাবে। এই ক্ষেত্রে ব্যাসার্ধটা থেকে দূরত্বটা বেশি হয়ে যাবে। তাহলে আমাকে সেইটা দেখাতে হবে। বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা কি? বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 23 সমান 0। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র 2 3 6 3 4। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ধরো আর সমান কত? ব্যাসার্ধটা আর রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 23 মানে কত? √2। 16 নয় 25 থেকে দিন গেলে √2 ব্যাসার্ধ আর। এইবারে এইখান থেকে এই 3 4 বিন্দু মানে কেন্দ্র থেকে 4x মাইনাস 7y প্লাস 28 সমান 0 সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান কত? যদি ডি ধরি, লম্বের দৈর্ঘ্য ডি যদি হয়, তাহলে কত হবে? √ 3 4 4 × 3 মাইনাস 7 × 4 প্লাস 28 বাই √ কত? 4 স্কোয়ার প্লাস মাইনাস 7 এর হোল স্কোয়ার সমান কত হবে? 4 3 12 12 28 40 40 থেকে তাহলে 12 28 12 বাই √ দেখো 65 49 16 65। তাহলে ডি স্কোয়ার বাই আর স্কোয়ারটা কত হবে? অতএব ডি স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত? ডি স্কোয়ার বাই আর স্কোয়ার মানে 144 বাই 65 ইন্টু কত? 1 এর 4 1 এর 2 √2। তাহলে 72 বাই 65 গ্রেটার দেন 1 দেখতে পাচ্ছ। তার মানে ডি স্কোয়ার গ্রেটার দেন আর স্কোয়ার, তার মানে মোড ডি গ্রেটার দেন মোড আর হয়ে গেল। তার মানে ব্যাসার্ধ থেকে দূরত্বটা বেশি হয়ে গেল। সুতরাং বৃত্তটি কে ওই সরলরেখাটা ছেদ করবে না। পরে অঙ্ক দেখো। প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তে উপরিস্থিত x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দূরত্বের বর্গ 2 × a স্কোয়ার মাইনাস x1 x2 মাইনাস y1 y2। তাহলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার উপর দুটো বিন্দু আছে x1 y1। তাহলে যেহেতু আমি বলতে পারি x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের পরিধিস্থ, অতএব লিখতে হবে, সিদ্ধ করবে। অতএব x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমান এ স্কোয়ার, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার সমান এ স্কোয়ার হবে। এটা আমরা পেলাম। এইবারে কি বলছে? যে ভাষাটা দেওয়া আছে বিন্দু দুটির দূরত্বের বর্গ,
অতএব x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বের বর্গ সমান কি হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার সমান x1 স্কয়ার মাইনাস 2x1 x2 প্লাস x2 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস 2y1 y2 প্লাস y2 স্কয়ার সমান x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস 2x1 x2 মাইনাস 2y1 y2 সমান এটা দেখো a স্কয়ার, এটা দেখো a স্কয়ার, মানে a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2x1 x2 2 স্কয়ার হবে, তার 2 কমন নিলে a স্কয়ার মাইনাস x1 x2 মাইনাস y1 y2 প্রমাণিত। তাহলে দেখলো সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার বৃত্তের উপরে দুটি বিন্দু আছে x1 y1 এবং x2 y2, তাদের দূরত্বের বর্গ এটা প্রমাণ করতে হবে। দেখো সহজে অঙ্কটা হয়ে গেল। এইভাবে বৃত্তের আরও কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, করার পরে দেখবে তোমাদের যা যা মনের কথা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে, সন্দেহ ডাউট ক্লিয়ার হয়েছে, এবার অঙ্কগুলো করতে পারবে। তার আগে আবার একই কথা বলছি, থিওরিটা ভালো করে পড়বে। আমরা যেটা ক্লাসে বললাম দুটো ক্লাস ধরে, তা মন দিয়ে আরেকবার ভিডিওগুলো দেখবে, বইটা খুলে যে বইটা তোমার হাতের কাছে আছে সে বইটা থিওরিটা আরেকবার পড়বে, তার উদাহরণগুলো দেখবে, তারপরে ওই বইয়ের অনুসরণতে যাবে, এবং তার আগে তো এই ক্লাসগুলো তুমি ফলো করে নিয়েছো, অতএব তোমার কোনো আর অসুবিধা হবে না বৃত্তের চ্যাপ্টারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই ক্লাসটা এখানেই শেষ করছি।